কোনো সমাজের অর্থনীতির চাকা যতটা সচল থাকে সেই সমাজই দুনিয়ায় সম্মানের মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্রে আপনারা বসে আছেন। আমি সুযোগ পেয়েছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এক সময়কার বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংকে 6 বছর বসার সুযোগ পেয়েছিলাম একজন লার্নার হিসেবে, দেশের অর্থনীতিকে বোঝার জন্য। কন্ট্রিবিউশন কতটা করতে পেরেছি আল্লাহই ভালো জানেন, কিন্তু আলহামদুলিল্লাহ এই 6 বছরে কিছু শিকার সুযোগ আমার হয়েছে। ব্যাংকের কাছ থেকে সুযোগ নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেতাম আননোটিসড, গিয়ে বলতাম যে চলে এসেছি আপনাকে দেখতে। নোটিশ দিয়ে গেলে অনেক সময় টপ ড্রেসিং করে রাখা হয়, কিন্তু অল এটা সাডেন গেলে সেই প্রস্তুতির সুযোগ থাকে না, অরিজিনাল জিনিসটাই আসলে রিসিভ করার, দেখার, অবজার্ভ করার সুযোগ হয়। ব্যাংকিং সেক্টরের সাথে ফিনান্সিয়াল যে চেইন আছে তার সাথে স্টক মার্কেটের একটা রিলেশন আছে। আমি যে ব্যাংকের ক্ষুদ্র সদস্য ছিলাম, সেই ব্যাংক আবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসের একটা সদস্য ছিল। আমরা সেই ক্ষেত্রেও আমাদের করণীয়টা তুলে আনার জন্য, বোঝার জন্য 4 সদস্যের একটা টিম ছিল, সেখানে আমিও ক্ষুদ্র একটি জায়গা পেয়ে গেছিলাম। এই দুইটা সেক্টরকেই মিলিয়ে দেখার সুযোগ হয়েছে। নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর যেগুলো আছে, লিজিং অ্যান্ড ফিনান্সিং কোম্পানি যেগুলা, তারাও ব্যাংক থেকে লেন্ডিং করে তারা সাবলেন্ডিং করেন পাবলিকের কাছে, সেগুলোও দেখার সুযোগ হয়েছে। এই সময়টা বাংলাদেশের অর্থনীতি মোর অর লেস হেলদি ছিল। তারপরে বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি। শেয়ার মার্কেট আমাদের চ্যালেঞ্জে পড়েছে, ব্যাংকিং সেক্টর আমাদের চ্যালেঞ্জে পড়েছে। ব্যাংকে সাধারণ মানুষেরা টাকা জমা রাখে, তারা কিন্তু ব্যবসা করে না, ব্যবসা করার সেই অভিজ্ঞতাও নেই, তাদের সেই এন্টারপ্রেনিয়ারশিপও নেই। সেই টাকাগুলো তারা তুলে দেয় আমানত হিসাবে, যারা এগুলাকে খাটানোর অভিজ্ঞতা এবং যোগ্যতা রাখেন তাদের হাতে। এটি ট্রেড অ্যান্ড বিজনেসও হতে পারে, আবার এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও হতে পারে। আমরা গণ্য করি দেশে 3টা সেক্টরকে সমান্তরাল ডেভেলপ করলে আমাদের দেশ ডেভেলপ হওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। নাম্বার 1 আমাদের দৃষ্টিতে হিউম্যান ইন্ডাস্ট্রি। হিউম্যান রিসোর্স যদি প্রপারলি ডেভেলপ করা না যায় তাহলে কোনো ইন্ডাস্ট্রি ফাংশন করবে না, কারণ সব কিছুর পিছনে মানুষের ব্রেইন এবং যোগ্যতা, তার মেধা এবং পরিশ্রম, 4টা জিনিসের সমন্বয় যদি হয়, কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। আমার পার্সোনাল লাইফে সামান্য ব্যবসার সাথে সংযুক্ত থাকার ফলে আমি এটা বোঝার সুযোগ পেয়েছি। নাম্বার 1, তার ইন্টেনশনটা হবে ফেয়ার, আনফেয়ার কোনো ইন্টেনশন থাকবে না, যেটাকে মুসলমানরা বলে থাকেন সহি নিয়ত। নাম্বার 2, তার মিনিমাম উইজডম থাকতে হবে, অর্থাৎ ওই ব্যবসা সম্পর্কে তার একটা নো-হাও লাগবে। বেসিক জিনিসগুলো যদি তার নলেজে থাকে তাহলে সাবস্টেন্সিয়াল ডেলিভারি তিনি দিতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে কারেজ, মাথা তুলে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর একটা মানসিকতা, ফাইটিং অ্যাটিটিউড থাকতে হবে যে ইনশাআল্লাহ আমি এটা পারবো। আমরা 27টি কোম্পানির উপর সার্ভে করেছিলাম, যেগুলো বাংলাদেশে বলতে পারেন বিজনেস ম্যাগনেট। অনেকে জানেন, আবার অনেকে জানেন না তাদের কোম্পানির উপরে যে আমাদের সার্ভে হয়েছে। আমরা দেখতে পেলাম 27টির মধ্যে 21টি কোম্পানি এমন যাদের বাপদাদার কোনো পুঁজি তাদের কাছে রেখে যাননি, নিজেরা ক্ষুদ্র পুঁজি নিয়ে, তার ইন্টেনশন নিয়ে, তার কারেজ নিয়ে এবং তার যে ইনিশিয়েটিভ সেইটা নিয়ে তিনি এগিয়ে এসেছেন। এবং আলহামদুলিল্লাহ এখন তাদের ডাইভার্সিটি অনেকগুলো সিস্টার কনসার্ন, তাদের ম্যাক্সিমাম ফেয়ার ব্যবসা করেন, তাদেরকে আমরা আনফেয়ার পাইনি।
তাদের মেইন পুঁজি ছিল তাদের গুড ইন্টেনশন, তাদের উইজডম, তাদের কারেজ, এবং তারা ছিলেন ইফোর্টিভ। তারা সাফিসিয়েন্ট ইফোর্ট দিতেন। তারা ব্যবসার মালিক হয়ে খুদ অফিসে বসে থাকতেন না, তারা ঘুরে ঘুরে ঘাম জড়িয়েছেন এবং একই সাথে তাদের ওয়ার্কিং ম্যান পাওয়ারকে তাদের সাথেই দৌড়াতে বাধ্য করেছেন। যদি এই চারটা জিনিসের সমন্বয় হয় তাহলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়, যদি ন্যাচারাল কোনো ডিজাস্টার না আসে। উই হ্যাভ এ ভেরি লিটল পিস অফ ল্যান্ড, বাট আলহামদুলিল্লাহ উই হ্যাভ সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার, 180 মিলিয়নস অফ পিপল। দুনিয়ার বহু দেশে 2.5 লাখ 3 লাখ মানুষ আছে, তাদেরকেও দুনিয়া গনে। কাতারের মতো একটা দেশ, তাদের নিজস্ব সিটিজেনের সংখ্যা হলো মাত্র 4 লাখ, আর তাদের ওখানে ফরেন যারা কাজ করেন তাদের সংখ্যা 7 লাখ। 11 লক্ষ মানুষের দেশ হচ্ছে কাতার, বাট বিশ্বের মানচিত্রে তাদের একটা জায়গা আছে। তাদের ল্যান্ড আমাদের চেয়ে বড় নয়, মানুষ খুবই কম। দারুসালাম ব্রুনাই 10 ঘন্টার জন্য আমার যাওয়ার সুযোগ হয়েছিল। ছোট্ট দেশ, আমাদের একটা উপজেলার সমান। আল্লাহ তাদেরকে হিউজ রিসোর্সেস দান করেছেন, কিন্তু দীর্ঘদিন তারা এটা থেকে ডিপ্রাইভ ছিলেন। তারা যখন তাদের অটোনমি এবং তাদের লিবার্টি ফিরে পেয়েছেন, ইন্ডিপেন্ডেন্স ফিরে পেয়েছেন, তখন থেকে তারা ঘুরে দাঁড়িয়েছেন। আমাকে 2টি জিনিস দারুণ চমৎকৃত করেছে সেই দেশে। নাম্বার 1, রাজার বাড়িতে কোনো হিউম্যান সিকিউরিটি নাই। আমি অবাক হয়ে গেলাম যে মানুষের তো শত্রু থাকে, যত ভালো মানুষ হোক, তার নাই কেন? আমার গাইড, তিনি একজন ওই দেশে আমাদের বাংলাদেশি একজন মেডিকেল কনসালটেন্ট, তাকে জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন, উত্তর আমি দিব না, আপনি ন্যাচারালি পেয়ে যাবেন, আরো কিছু সময় আমার সাথে কাটান। তাদের রিসোর্টগুলোতে গেলাম, 7 স্টার হোটেলে গেলাম, তাদের ট্যুরিস্ট স্পটে গেলাম, তাদের দেশটা ঘুরে দেখলাম, একটা মেডিকেল কলেজে ঢুকলাম, একটা হসপিটালে ঢুকলাম, একটা ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। 10 ঘন্টার ভিতরে এই সব কাজ। সেখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, ট্রাম নাই, রেলগাড়ি নাই, বাস নাই। একজন লেবার, প্রত্যেকের একটা ট্যাক্সি আছে, কার আছে মিনিমাম। একটা পর্যায়ে আমার গাইড বললেন যে আপনার কিসমত সম্ভবত ভালো। আমি বললাম যে আমার তো কিসমত এমনিই ভালো আছে, সম্ভবত ভালো হবে কেন, নাইলে এখানে আসলাম কিভাবে? বললো যে না, আপনি সম্ভবত রাজার সালাম পেয়ে যাবেন। রাজার সালাম? বলে যে হ্যাঁ। ওয়েট ফর মিনিট। দেখি যে 1 মিনিটের ভিতরে কিং নিজেই তার জিপটা ড্রাইভ করে আসতেছেন, তার আগে পিছিয়ে কোনো এসকর্ট নাই, ইভেন একটা বাইকও নাই। তিনি ডান দিকে ড্রাইভ করে সালাম দিয়ে দিয়ে যাচ্ছেন, শুধু আমাকে না, তার সমস্ত জনগণ। আমি বললাম দ্যাট ইজ হোয়াই, তার কোনো এনিমি নাই। যে তার প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে জানে, তার এনিমি থাকবে কেন? সন্ধ্যাবেলা গেলাম ওয়াটার ভিলেজ ভিজিট করতে, মনে হলো যেন সেখানে আলহামদুলিল্লাহ জুনাকি চমকাচ্ছে, এত সুন্দর করে ডেকোরেট। সেই ভিলেজের উপরে শুধু ইউনিভার্সিটি ছাড়া এভরি সোশ্যাল ফেসিলিটি আছে, কলেজ আছে, হসপিটাল আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, আরো যত নাগরিক সার্ভিস পরিষেবা সব আছে। তাই আমি বললাম যে এত কস্টলি এস্টাবলিশমেন্টে এখানে গেল কেন তারা? তখন গাইড জবাব দিলেন যে এরা বংশগতভাবে পানির সাথে মিলেমিশে আছে, ফিশিং হলো তাদের পেশা, তারা পানি ছাড়তে চায় না। তখন রাজা বলেছে, ওকে পানিতেই থাকো, তবে সমতলের মতোই থাকবা, কোনো কিছুর অভাব হবে না। আমি জিজ্ঞেস করলাম, আমাদের যে সমস্ত লোক এখানে কাজ করে, ছোট ছোট কাজ, তাদের স্যালারি কত? তখনকার হিসাবে আমি দেখলাম যে 1,10,000 পর্যন্ত আছে, নিচে 80,000। আমি জিজ্ঞেস করলাম, এরা চলাচল করে কেমনে? বলেছে এদেরও প্রত্যেকের একটা করে ট্যাক্সি আছে, অভাব নেই। এই দেশটা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ নয়, কিন্তু তাদের পরিবেশ সবচেয়ে ধনী। এই দেশে কোনো ডিস্যাটিসফ্যাকশন নেই,
প্রত্যেকটি মানুষ তার নিজেকে নিয়ে স্যাটিসফাই। বাট আমি যদি আমাদেরকে প্রশ্ন করি হোয়াট অ্যাবাউট উই পিপল, তাহলে অবভিয়াসলি আনসার আসবে উই আর নট স্যাটিসফাইড। যিনি ব্যবসায়ী তিনিও স্যাটিসফাইড না, যিনি হোলসেলার তিনিও স্যাটিসফাইড না, যিনি রিটেইলার তিনিও স্যাটিসফাইড না, যিনি কনজিউমার তিনিও স্যাটিসফাইড না, যিনি ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার তিনিও স্যাটিসফাইড না। প্রত্যেকটার কিন্তু জেনুইন আনসার আছে কেন স্যাটিসফাইড না। আমার কাছে মনে হয়েছে সবগুলো আনসারের গোড়ায় একটা কজ রয়ে গেছে। সেই কজটা হচ্ছে নিজেকে না চিনা, হু আই এম। যদি আমরা নিজেকে চিনতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সবাইকে চিনতে পারব। আমি প্রাউড ফিল করি আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আমি ছোটবেলা পানি এবং কাদায় গোড়াগড়ি করেছি, বাপের সাথে হাল চাষ করেছি। যারা প্রান্তিক মানুষ, যাদেরকে মানুষ খ্যাত মজুর বলে, তাদের দুঃখগুলা দেখার সুযোগ হয়েছে। একসময় বাংলাদেশে এমন অবস্থা ছিল, 2টা মাস আসলে ওই মানুষগুলার গালের চামড়া হাড্ডির মধ্যে ডেবে যেত। একটা কার্তিক মাস আর একটা চৈত্র মাস। এই 2 মাসে ফেমিন হতো, মানুষ কষ্ট করত। সেই দিকগুলা দেখে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে বড় হওয়ার তৌফিক দিয়েছেন। আমি কখনো ভুলবো না ওই মাটি, ওই কাদা এবং ওই পানি। কখনো ভুলতে পারবো না ওই মানুষের চেহারাগুলোকে। আমরা কিভাবে এখানে বসলাম, আমি কিভাবে এখানে দাঁড়ালাম, আমাদের বসা এবং দাঁড়ানোর পক্ষে শুধুমাত্র আল্লাহর দেওয়া আমার মেধা আর আমার মা বাপের সাপোর্টই কিন্তু এখানে আমাদেরকে আনে নাই। আমরা সবাই লেখাপড়া করেছি, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি, কেউ আবার দেশের বাইরেও করেছি। দেশের ভিতরে থাকা অবস্থায় যত লেখাপড়া করেছি, হ্যান্স ফ্রম প্রাইমারি টু ইউনিভার্সিটি, প্রত্যেকটা লেভেলে এই দেশের রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই এবং বোন থেকে শুরু করে আজকে জন্ম নেওয়া বেবিটা থেকে শুরু করে সবার কন্ট্রিবিউশন আমার পিছনে আছে। সবার ট্যাক্স এবং সবার উপর লোনের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, পর্শন, ওইটাই আমার প্রাইমারি স্কুলের স্কুল গড়ে দিয়েছে। আমার শিক্ষকের বেতন দিয়েছে, পিয়নের বেতন দিয়েছে, আমার বই খাতার সরকার যে ফ্রি দেয় ওইগুলার কস্ট জুগিয়েছে, আমার সন্তানকে এখন যোগাচ্ছে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত। এখানে সবার কন্ট্রিবিউশন। আমাদের দেশের গরিব মানুষেরাও কিন্তু ট্যাক্স দেয়। যারা বড় বিত্তশালী মানুষ তারা আরো বেশি দেন। গরিবরা যখন কিছু কিনতে যায় তাদেরকেও ব্যাট দিতে হয়। ভ্যালু এডেড ট্যাক্স দিয়েই তার সন্তানের জন্য কিনতে হয়, নিজের জন্য কিনতে হয়। নিউবর্ন বেবির জন্য যদি কেউ কিছু অগ্রিম কিনতে যায়, যে আমার বেবি আগামীকাল আসবে, যেটাই আসুক, কিছু কমন জিনিস আছে এটা কিনে রাখি, সেখানেও ব্যাট দিতে হবে। কাজেই এভরিওয়ান ট্যাক্স পেয়ার, ম্যাক্রো ওর মাইক্রো, সবাই কিন্তু ট্যাক্স পেয়ার। এই ট্যাক্সগুলা মিলেই আমাদের রেভিনিউ। আর বৈদেশিক ঋণ এবং সাহায্য নিয়ে বাকি অর্থনীতির অপূর্ণ অংশটা আমাদের কভার হয়। কাজেই আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে এই সমাজ আমাকে বিল্ড আপ করেছে, আমার প্রিয় সমাজের প্রতি আমার একটুখানি দায় আছে, এই ফিলিংসটা যদি আমাদের মাঝে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা বেটার নেশন বিল্ড আপ করতে পারি। আমরা দেখি শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয়, আগুনও লাগাই দেয়। এখানে একটা ক্লেশ। শ্রমিক ভাইয়েরা যখন আসে আমি তখন আপনাদের পক্ষে দালালি করি, আর আপনাদের কাছে যখন যাই তখন আমি শ্রমিকের পক্ষে দালালি করি। এটা আমার নেচার। শ্রমিকরা আসলে বলি, দেখো তোমার জ্যাকেট ঠিকানাটা ঠিক থাকলে তোমার সব ঠিক থাকবে, এটা যদি শেষ হয়ে যায় তুমিও ঠিক থাকবে না, তুমিও শেষ। সুতরাং শিল্পকে কিভাবে, ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে, এতে তোমার দায়িত্ব আছে, দায় আছে। তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো, তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার বুকে স্থায়ী দিবে। আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা নিরেট তোমার নিজের সুবিধাটা নেওয়ার জন্য এখানে আসো, তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আর আপনাদের কাছে যখন যাই তখন বলি যে আপনাদের সন্তানেরা হয়তো বা অনেকে দেশেও থাকে না,
অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটু হাইয়ার পজিশন থেকে। ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয়। আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জড়ানো শ্রমিকরাই চালায়। এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন, তাহলে তারাও আপনাকে পিতা হিসাবে মর্যাদা দেবে। প্রত্যেকটা মানুষ কিন্তু একটুখানি সম্মান চায়। সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন, সবার একটা আত্মসম্মান বোধ আছে। এই জায়গায় যদি আপনি একটু স্নেহ করেন, আপনাকে সে তার সব কিছু উজাড় করে দেবে। ছোট্ট একটা প্রতিষ্ঠানের আমার সেবা করার সুযোগ হয়েছিল। আমি কোনোদিন আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে, পুরুষ হলে দ্বিতীয় কোনো মানুষের সামনে তার ভুলের জন্য আমি কোনো কথা বলি নাই। আমি তাকে একা নিয়ে বসতাম আর বলতাম, আপনিই তো এই প্রতিষ্ঠান, আপনি ছাড়া তো আমার এই প্রতিষ্ঠান কল্পনা করতে পারি না। এই কাজটা হয়েছে কিনা আমি জানি না, হলে তো এটা একটু অন্যরকম হয়ে গেল। তারা অকপটে স্বীকার করতো, কেউ কান্নাকাটি করতো, বলতো দোয়া করেন, এটা আমার দ্বারা জীবনে আর আরেকবার হবে না। এবং আমি স্যাটিসফাইড যে ওই ব্যক্তিটির দ্বারা এই ধরনের কাজ আর হয় না। আমি কাউকে গালি দেই নাই, ধমক দেই নাই, বেতন কাটি নাই, সুবিধা কাটি নাই, সাসপেন্ড করি নাই। আমি তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। মহিলা হলে আরেকজন মহিলাকে ডাকতাম, একা না ডাকে। আর ওরে আগে কসম করে দিতাম, সাবধান, এটা ডিসক্লোজ করতে পারবো না এখন যত আলাপ হবে। যদি মা তুমি ডিসক্লোজ করো তাইলে তোমার ঠিকানা এখানে থাকবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি ওই মেয়েটাকে এনেছি সাহায্য করার জন্য, কিন্তু কিছু কথা বলবো, এটা হয়তো কষ্টের, তুমি এটা আর কাউকে বলবা না। যদি তুমি এই ওয়াদা রক্ষা করতে পারো থাকো, না হয় আমি অন্য কাউকে ডাকবো। তো ওরা তো স্বাভাবিক বলতো যে আমরা ওয়াদা রক্ষা করব, ইনশাল্লাহ আমরা ডিসক্লোজ করব। তখন একই কথা বলতাম, কাউকে এমনকি চোখটা লাল করেও তাকাইতে ভয় পাইতাম। আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর রসুলের বন্ধু, আমি কি আল্লাহ রসুলের বন্ধুকে ধমক দেওয়ার কোনো অধিকার রাখি? আমাকে এই অনুভূতি তাড়া করত। আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠান সফল না বেফল এটা যারা সেবা নেয় তারা বলবে, কিন্তু আমি আমার সহকর্মীদের খুবই স্যাটিসফাই। 14 সাল থেকে আমি ওই প্রতিষ্ঠানের কোনো পরিচালনার দায়িত্বে কোনোভাবেই নাই, ডিরেক্ট ইনডিরেক্ট। যাদের উপর ছেড়েছি একদিনও ফোন করে জিজ্ঞেস করি না এটা কি ওইটা কি। আমি তাদের উপর আস্থা রাখি, আমি বিশ্বাস করি তারা এই সন্তানকে নিজের কুলে তুলে রেখেছে এবং পারবে। আমি এই গল্প কেন যে শুনাইয়া আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আমি জানি না। যদি এর মাঝে কোনো কল্যাণ থাকে, আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দেন। প্রিয় বন্ধুরা, আমরা ফিল করি আপনাদের হাত ছাড়া এই সমাজের চাকা চলবে না। গরিব ধনী সকলের রিজেকের সংকুলান আপনাদের উসিলাই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুতরাং এই জায়গার বোঝাপড়াটা খুবই প্রয়োজন। এই বোঝাপড়াটা আজকে আমি শিখব। আমরা এই দেশ এবং জাতির সেবা করতে চাই স্বচ্ছতার সাথে, আন্তরিকতার সাথে। এই দুইটাই আমাদের পুঁজি, ট্রান্সপারেন্সি এন্ড সিনসিয়ারিটি। আপনারা আমাদেরকে কি রিকমেন্ডেশন করবেন, কি চান আমাদের কাছে? আমাদের চাওয়া আপনাদের কাছে আপনাদের উত্তম পরামর্শগুলো। আপনাদের কি চাওয়া সেটা আমাদের জানা দরকার। তবে একটা কনফিউশন দূর করেই আমি আপাতত একটা কলন ড্যাশ দেব ইনশাআল্লাহ, বা সেমিকলন দেব। আমি আমেরিকায় একটা মিটিংয়ে বলেছিলাম, মায়েদের প্রতি রেসপেক্ট শো করার জন্য আমরা তাদের কর্মঘণ্টা 8 থেকে 3 বাদ দিয়ে 5-এ রাখবো, 5 ঘন্টায়। একটা বক্তব্যে সব কিছু আর্টিকুলেট করা যায় না, তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে। কিন্তু আমরা খুব তড়াপবন মানুষ, খুব সাথে সাথে সব কিছু পেতে চাই, না পাইলে আমরা অস্থিরতায় ভুগি। আপনাদের কথা বলছি না, আমি যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলতেছি। তারা তখন একটা কথা চালু করে দিলেন যে এই সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে। এমনি মহিলারা কর্মে
ফ্যাসিলিটি একটু পিছনে। আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিক্রুট করবে? আমরা কি বলতে চেয়েছিলাম? আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই। আমরা 10 জন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না। এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। গর্বে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারবো না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়েই সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মাদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না? তারা তো চায়। তারা গর্বে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? ইটস নেভার জাস্টিস। এটা বার্ডেন ইম্পোজড আপন দোজ পিপল। আমরা এটা করতে পারি না। এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন, আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন, লুক আফটার করতে পারেন। বহু মা 8 ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরি ছেড়ে দেন। তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সাথে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে 3 ঘন্টা তিনি কাজ করবেন না, হু উইল কম্পেনসেট? ইয়েস, ইট ইজ গভর্নমেন্ট। এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। মায়ের জাতিকে সম্মান দেখানো। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত আমি যদি আমার মাকে সম্মান করতে পারি তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারবো ইনশাল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোনো মা যদি ফিল করেন 1 বছরের মাথায় আই এম ওয়েল টু ডু, আমি পারবো, মোস্ট ওয়েলকাম, তিনি করবেন। তাকে কম্পেল করা হবে না 2 থেকে 2.5 বছরের অপরচুনিটি নিতে। শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড। তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ইনশাআল্লাহ। এখন কথা হলো প্রথম দিনেই কি এটা হবে? না, হবে না। এটা গ্রাজুয়াল প্রসিজিওরের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। শিল্প মালিকদের 3টা বড় সমস্যা আমি মনে করি, এর বাইরেও থাকতে পারে। নাম্বার 1, তাদের সিকিউরিটি অফ দি ফান্ডের অভাব, সিকিউরিটি অফ দ্য ওয়েলথ এটার অভাব, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। বরঞ্চ জায়গায় জায়গায় লাল ফিতার টানাটানি, যার কারণে যে শিল্প জন্য আপনি একটা টাইম স্টিপুলেট করেছেন, আপনি স্টিপুলেটেড টাইমের ভিতরে আপনি ইনসেপশনে যেতে পারছেন না, অপারেশনে যেতে পারছেন না, কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন। ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে, আপনাকে তো ক্ষমা করছে না। তা আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন। লাল ফিতা শুধু কি সময়ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়। আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন, এটাকে ঘুষ বলবেন না, এটাকে স্পিড মানি বলবেন। আর স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে। তার জন্য যে মানি সরকার থেকে অ্যালোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনিফাইড সিটিজেনের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা। দ্যাট উইল বি রিভিউড। এটা রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে, কিন্তু এর বাইরে আবার টেবিলের নিচ দিয়ে হাত কেন? বিকাশ নাম্বার কেন? অবশ্য বিকাশ নাম্বারে ছোট ডিল হয় না, মেগা ডিল হয় না, ছোট ডিল হয়। তো এইগুলোই তো শিল্পে প্রথমে একটা ধাক্কা দিয়ে দেয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউরড ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউরড ফিল না করে তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড, উই আর গ্লোবাল সিটিজেন। আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না। তো এই জায়গাটা তো অ্যাসার্ট করতে হবে, ক্লিন করতে হবে।
আমরা কমিটেড। আল্লাহ তাআলা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করব ইনশাআল্লাহ। লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেব। লাল ফিতা কারো হাতে থাকতে দেব না। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এজেন্ডা এতটুকু যে আল্লাহ তাআলা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন। উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। এটা জনগণের প্রতি কোনো দয়া নয়। জনগণ দয়া করে আমাকে সম্মানিত করেছে, এই সম্মানের মর্যাদা রাখতে হবে। এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করব। দোয়া করবেন। আমরা যে জায়গা থেকে শুরু করব, আমাদের শরীরের সাইজ যেন 5 বছর পরে বেড়ে না যায়। আর আমাদের শ্বশুর পরিবারের সম্পদ যেন না বাড়ে। বড় ইন্টারেস্টিং ম্যাটার। সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি ধনী হয়, বাপের ফ্যামিলি অতটা হয় না। আমরা ওই কালচার ভেঙে চুরমার করবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে। আর যারা বকরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগমপাড়া তৈরি করেছে। বেগমপাড়া খারাপ কোনো জিনিস না, আমার দেশে হইতে পারে। ওইটা বিদেশে গিয়ে হলো কেন? তাহলে দেশের সম্পদ অন্তত দেশে থাকতো, একটা বেনিফিট মিনিমাম পেতাম। এখন তো জাতির আমও গেল, সালাও গেল, দুইটাই নাই। আমরা কি করব? আমরা যদি আল্লাহর মেহেরবানিতে দায়িত্বে যাই, তাহলে আমরা বুঝে সুঝে বলবো এটা ভালো জিনিস না, ফেরত দিয়ে দেন। আপনাকে অপমানিত করা হবে না, বরঞ্চ ফেরত দিলে আপনি যে রাষ্ট্রকে রেসপেক্ট করলেন, এই জন্য আপনাকে ফার্দার রেসপেক্ট করা হবে ইনশাআল্লাহ। আমরা তো সবার ওয়েলবিং চাই। তারাও তো আমাদের। তারা তো আমাজনের জঙ্গল থেকে আসেন নাই। এই মাটিতেই আল্লাহ তাদেরকে আমাদের মতো পয়দা করেছেন। আমরা তাদেরকে ইনশাআল্লাহ কনসিভ করব এবং তাদেরকে আমরা ইনশাআল্লাহ রেসপেক্ট করব। চাঁদাবাজ, চাঁদা দিয়ে তো শান্তি নাই। রাতের ঘুম যে হারাম করে দেয় ফোন করে করে আপনাদের। অমুক দেখা করবে, একটু সময় দেবেন, অমুক আমার ছেলে। কার ছেলে কে পরিচয় দেয় আল্লাহই ভালো জানে। এই যে ফোনটা করলো, এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল। বাবারে, এ কি নকল আজরাইল না আসল আজরাইল? এটা আপনারা সাফার করেন না, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। ডুকরে ডুকরে কষ্ট পান, এক্সপ্রেস করেন না। আপনাদের সারা পেইন আমরা বুঝি না, কিছু হলেও আমরা ফিল করি। ইনশাআল্লাহ মাথা যখন ঠিক হবে, পায়ের পাতাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের অঙ্গীকার, আমরা মাথা থেকে সাহায্য করা শুরু করব। আমরা বলবো না যে শুদ্ধি অভিযান, সাহায্য করা শুরু করব। আমরা সবাইকে সাহায্য করতে চাই। আমরা হালাল রুজির জগতে সবাইকে ফিরিয়ে আনতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা এক জায়গায় আনতে চাই। আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই। তবে অবভিয়াসলি ইট ইজ আওয়ার ইয়াং জেনারেশন, যাদের হাতে আমরা ককপিটের চাবিটা তুলে দিতে চাই। সেদিন আমরা প্যাসেঞ্জার সিটে গিয়ে বসতে চাই। সন্তানেরা দেশ চালাবে, আমরা ইনশাআল্লাহ জার্নি এনজয় করবো ইনশাআল্লাহ। দ্যাট উইল বি এ প্লিজেন্ট জার্নি ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরা সেই স্বপ্নের দেশটাই দেখছি। আল্লাহ যদি আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থনে আমাদেরকে এই সুযোগটা দেন। ব্যবসায়ী বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করব। কারণ আপনারা কি করেন? আপনারা লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস প্রোভাইড করেন। একটা মানুষকে সার্ভিস প্রোভাইড করা মানে একটা ফ্যামিলিকে লুক আফটার করা। এই যারা লক্ষ লক্ষ ফ্যামিলিকে লুক আফটার করছেন, তাদের প্রতি আমাদের দায় আছে, অবশ্যই দায় আছে। আপনারা যেভাবে এই মানুষগুলোকে কুলে তুলে রেখেছেন, আমরা ইনশাআল্লাহ ব্যবসা এবং শিল্পকে আমাদের শিশুর মতো কুলে তুলে স্নেহ করবো, আদর করবো ইনশাআল্লাহ।